নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ সোমবার ৯ তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। হানিমুনে স্বামীকে খুনের ছক কষেন সোনমই। মেঘালয় কাণ্ডে নয়া মোড়, পুলিশের জালে তরুণী সহ 4। 243 আসনেই লড়বে চিরাগের দল, প্রভাব বাড়াচ্ছে জন সুরজ। হাড্ডাহাড্ডি ভোটের ইঙ্গিত বিহারে। রাম মন্দিরের প্রসাদ নিয়েও প্রতারণা, কোটি টাকা আত্মসাৎ, দেশে ফিরতেই গ্রেপ্তার মূল চক্রী। 26-এ বাংলা তামিলনাড়ু দখলের লক্ষ্যে অমিত শাহের হুঁশিয়ারি, পাল্টা জবাব তৃণমূল এবং ডিএমকের। বিজেপি বাংলায় আসলে মহিলাদের হাতে মাসে মাসে 3,000 টাকা, বিধানসভার আগে গ্যারান্টি শুভেন্দুর। সন্দেশখালীতে দাঁড়িয়ে শাহজাহানকে ফের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু, যা বললেন। ভারতের বায়ুসেনা ঘাঁটিতে হামলা, সুখোই যুদ্ধবিমান ধ্বংস, স্যাটেলাইট ইমেজে পাকিস্তানের দাবি নাসাত। মহিলা নেত্রীর নিখোঁজ, অনুব্রত ইস্যুতে প্রীতি বৈশাখীদের নিশানায় দিলীপ ঘোষের। 4 মাস পরেও আর্থিক সাহায্য পাননি মহাকুম্ভে পদপৃষ্ঠে মৃতদের পরিবার, আদালতে প্রশ্নের মুখে যোগী সরকার। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে 6 কোভিড আক্রান্তের মৃত্যু, বাংলায় আক্রান্ত হলেন কতজন? এবার আসছে বিস্তারিত খবরে। হানিমুনে স্বামীকে খুনের ছক কষেন সোনমই। মেঘালয় কাণ্ডে নয়া মোড়, পুলিশের জালে তরুণী সহ 4। মেঘালয় পুলিশের ডিজি ইদাশিসা নংরাং জানিয়েছেন, হানিমুনে এসে পেশাদার খুনি ভাড়া করে স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন সোনম। মেঘালয়ে হানিমুনে গিয়ে 23শে মে নিখোঁজ হয়ে যান রাজা এবং সোনম রঘুবংশী। দীর্ঘ খোঁজাখুঁজির পর 2রা জুন রাজার দেহ পাওয়া গেলেও সোনমকে কোথাও কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না তদন্তকারী আধিকারিকরা। ড্রোন, স্নিপার ডগ, সিসিটিভি ফুটেজ পরীক্ষা, কিছুতেই মিলছিল না তরুণীর খোঁজ। বৃষ্টিতে খাদে তলিয়ে যাওয়া থেকে পাচার, একাধিক প্রবণতা সামনে আসে। ডাকাতির সময় খুনের প্রসঙ্গও বাদ যায়নি। প্রশ্ন ওঠে মেঘালয়ের পর্যটন নিয়ে, কিন্তু সমস্ত আন্দাজ সংশয়কে মিথ্যে প্রমাণ করে এবার স্বামীকে খুনের দায়ে পুলিশের জালে নিখোঁজ হয়ে যাওয়া সোনম রঘুবংশী। অভিযোগ, রাজাকে খুনের ছক কষেছিলেন তিনি। মিসিং ডায়েরির ভিত্তিতে রাজ্য জুড়ে তল্লাশি শুরু করে মেঘালয় পুলিশ। এরপরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পারে সোনম নিজেই ভাড়া করেছিলেন খুনিদের, তার সঙ্গে যোগাযোগ ছিল ধৃত আরও 3 জনের। এই 4 জন মিলে পরিকল্পনা করেন নৃশংস হত্যাকাণ্ডের। ঘটনায় গোটা মেঘালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে সোনম এই চক্রান্ত করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যক্তিগত কোনো বিরোধ, আর্থিক কারণ নাকি অন্য কোনো মোটিভ এক্ষেত্রে রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়ার পরেই স্বভাবতই শোকস্তব্ধ রাজা রঘুবংশীর পরিবার। তারা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। তদন্তে আরও বিস্ফোরক তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পুলিশ। চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন। এখন থেকেই অতিরিক্ত আসনের দাবিতে চাপ বাড়াচ্ছে দুই পক্ষের ছোট শরিকরা। বিহারের রাজনীতিতে ক্রমশ প্রভাব বাড়াচ্ছেন প্রশান্ত কিশোর এবং তার সদ্য গঠিত দল জন সুরজ। রাজনৈতিক মহলের মতে এবার বিহার বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে বিহার বিধানসভা নির্বাচন। বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে যে নির্বাচন হাড্ডাহাড্ডি হতে চলেছে বলেই রাজনৈতিক মহলের অভিমত। কারণ এনডিএ এবং মহাজোট ছাড়াও এবার বিহারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সদ্য গঠিত দল জন সুরজ পার্টি। ইতিমধ্যেই বিহারের মানুষের মধ্যে বেশ কিছুটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন প্রশান্ত কিশোর। যদিও ইভিএমে তিনি এই প্রভাব বজায় রাখতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে প্রধান দুই প্রতিপক্ষ যথেষ্টই সাবধানীভাবে জন সুরজ পার্টিকে মাথায় রেখে এগোতে চাইছে। গতবার সিপিআইএম 19 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন 12 আসনে। সিপিআই 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় 2 আসনে। সিপিআইএম 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয় 2 আসনে। 70 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস পেয়েছিল 19 আসন এবং 144 আসনের প্রতিদ্বন্দ্বিতা করে আরজেডি পেয়েছিল 75 আসন। অর্থাৎ বিরোধী মহাজোটের মোট আসন ছিল 110। অন্যদিকে এনডিএ জোটের জেডিইউ 115 আসনের প্রতিদ্বন্দ্বিতা করে 43 এবং বিজেপি 110 আসনের প্রতিদ্বন্দ্বিতা করে 74 আসনে জয়ী হয়। এছাড়াও হিন্দুস্তান আওয়ামী মোর্চা 7 আসনে লড়াই করে 4 এবং বিকাশশীল ইনসান পার্টি 11 আসনের প্রতিদ্বন্দ্বিতা করে 4 আসনে জয়ী হয়। অর্থাৎ এনডিএর মোট আসন ছিল 125। বিহারের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 122 আসন।
অর্থাৎ গতবার কান ঘেঁষে সংখ্যাগরিষ্ঠতার দরজা পেরিয়েছিল এনডিএ জোট। এনডিএ এবং মহাজোট ছাড়াও এবার বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ভোট কুশলী প্রশান্ত কিশোরের নবগঠিত দল জন সুরজ। ইতিমধ্যেই দলের প্রধান প্রশান্ত কিশোর স্পষ্ট করে দিয়েছেন, কোনো এনডিএ অথবা মহাজোট কোনো জোটের সঙ্গেই যাবেন না জন সুরজ। গতকাল এক জনসভায় প্রশান্ত কিশোর বলেন, কোনো আসনে যদি আপনারা দেখেন জন সুরজ দলের পক্ষ থেকে দুর্নীতিগ্রস্ত কাউকে প্রার্থী করা হয়েছে, তাহলে আপনাদের অনুরোধ সেই প্রার্থীকে ভোট দেবেন না। আগামী 22শে নভেম্বর বর্তমানে বিহার বিধানসভার নির্বাচনের মেয়াদ শেষ হবে, অর্থাৎ তার আগে বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহলের মতে আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে বিহার বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে 2 অথবা 3 পর্বে। দিওয়ালি এবং ছট পুজোকে মাথায় রেখে নির্বাচন সূচি তৈরি হবে। 2020 সালে বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 3 পর্বে। সেবার 28শে অক্টোবর 71 আসনে, 3রা নভেম্বর 94 আসনে এবং 7ই নভেম্বর 78 আসনে ভোট গ্রহণ হয়। ভোটের ফলাফল ঘোষিত হয়েছিল 10ই নভেম্বর। রামলালার প্রসাদ নিয়েও দুর্নীতি চক্র। অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ নিয়ে বিপুল অঙ্কের এই জালিয়াতির পর্দা ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। বলা বাহুল্য, দুর্নীতি চলছে অনলাইন মাধ্যমে, যার মোট পরিমাণ 10 কোটি টাকারও বেশি। কিভাবে হয়েছে এত বড় জালিয়াতি? গত বছর 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দেখেছিল গোটা ভারত। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ এবং উদ্দীপনাকে কাজে লাগান গাজিয়াবাদের বাসিন্দা আশিস সিং। khadiorganic.com নামে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেন তিনি। ওই ওয়েবসাইটে অর্ডার দিলেই রামলালার প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল। প্রসাদের পাশাপাশি মন্দিরের রেপ্লিকা কয়েন ও বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ওয়েবসাইটে। যদিও সবটাই ছিল ভুয়ো। নিজেকে সিয়াটলের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক বলে রাম ভক্তদের সঙ্গে তৎসন্তকতা করেন আশিস। প্রসাদ পৌঁছে দেওয়ার খরচ হিসাবে প্রবাসীদের কাছ থেকে মাথাপিছু 51 টাকা এবং ভারতীয়দের কাছ থেকে $11 করে আদায় করেন তিনি। পুলিশের দাবি, শুধু রাম মন্দিরের প্রসাদের জন্য 3.85 কোটি টাকা জমা পড়েছিল। মন্দিরের রেপ্লিকা ইত্যাদি মিলিয়ে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় 10.49 কোটি টাকা। ভুয়ো ওয়েবসাইটটির বিষয়ে পুলিশকে রাম মন্দির ট্রাস্টের তরফে নালিশ জানানো হয়। এরপরেই তদন্তে নামে যোগী আদিত্যনাথের পুলিশ। তাতেই মিলল সাফল্য। ওয়েবসাইটটি ভুয়ো চিহ্নিত হওয়ার পরে মূল চক্রী আশিস সিংয়ের গ্রেপ্তারির অপেক্ষায় ছিলেন তদন্তকারীরা। যেহেতু তিনি আমেরিকা সফরে গিয়েছিলেন, চলতি বছরের 13ই জানুয়ারি ভারতে পৌঁছান আশিস। বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত 2.15 কোটি টাকা তার থেকে উদ্ধার হয়েছে। এর মধ্যে 3,72,520 প্রতারিতদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিজেপি সরকার গঠন করবে, এমনই সাহস দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তামিলনাড়ুর মাদুরাইয়ে বিজেপির দলীয় বৈঠকে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, 100% ডিএমকে সরকার এখন তামিলনাড়ুতে, কিন্তু 2026 সালে বাংলা এবং তামিলনাড়ু দুটোতেই এনডিএ সরকার গড়বে। এই মন্তব্যে নতুন করে গরম রাজ্য রাজনীতি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন। তারপরেই শাহ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সম্মেলনের অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এগুলো উনি 2021 সাল থেকেই বলে আসছেন। বিজেপি বাংলার মাটিতে বরাবরই গোহরা হেরেছে। এখন দিবা স্বপ্ন দেখিয়ে কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন। ডিএমকে মুখপাত্র সৈয়দ হাফিজুল্লাহ বলেন, বিজেপি হয়তো আমেরিকার সরকার গড়তে পারে, কিন্তু তামিলনাড়ুতে নয়। এখানে বিজেপির কোনো জায়গা নেই। অমিত শাহ তামিলনাড়ুর সরকারি সংস্থা TASMSCর আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে স্ট্যালিন সরকারকেও নিশানা করেন। তার অভিযোগ, স্ট্যালিন 2021 সালের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। বাংলা এবং তামিল রাজনীতির ভবিষ্যতে যে রোমাঞ্চকর হতে চলেছে তা অমিত শাহের এই মন্তব্য ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক প্রতিক্রিয়া থেকে স্পষ্ট। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পায়ের তলার মাটি শক্ত করতে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। কারোর কুর্সি ধরে রাখার লড়াই, কারোর কুর্সি দখলের। এদিকে ভোট আসার আগেই শুরু রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির পালা। এবার বড়সড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্তমান মমতা সরকারকে বিদায়ের কথা বলেন শুভেন্দু। তার সাফ ঘোষণা, বিজেপি ক্ষমতা এলে বাংলার মহিলাদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। ভোট পরবর্তী হিংসার বলেই বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে রবিবার ন্যাজাটে গেরুয়া শিবিরের সভা থেকে এমনই মন্তব্য করলেন শুভেন্দু।
সন্দেশখালী মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে শুভেন্দুবাবু বলেন, সন্দেশখালীতে মিথ্যে মামলায় হেনস্থা করা হয়েছে সনাতনী হিন্দুদের। শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের খুন করা হয়েছে। রাজ্য সরকারকে তোপ দেগে শুভেন্দু বলেন, যারা বলছেন এ রাজ্যে শান্তি রয়েছে তারা আসলে রাজ্যবাসীকে মিথ্যা বলছেন। সন্দেশখালীর ন্যাজাটে 3 হিন্দুকে পিটিয়ে খুনের বর্ষপূর্তিতে ফের একবার শাহজাহানকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্দেশখালীর কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে সেখানকার হিন্দুদের অস্তিত্ব রক্ষার ফের একবার একজোট হওয়ার ডাক দেন তিনি। একই সঙ্গে দাবি করেন, তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতা থেকে উৎখাত করা না গেলে হিন্দুদের ফের উদ্বাস্তু হতে হবে। এদিন শুভেন্দু বলেন, নিশ্চিন্তে থাকুন, শাহজাহানের দাদাগিরি অতীতে করেছি, অতীতেই থাকবে। কাদের মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেনে বার করে এনে আইন সাজা দেবে। আমার ছাল চামড়া তুলে দেবে বলেছিল শাহজাহান। 3 বার সরবেরিয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, খাইয়েছি। কানমারি হত্যার বদলা নেব নেব নেব। শুধু ভাগ হবে না আমার হিন্দুরা। হাত জোর করে বলছি, শুভেন্দু বাবুর আহ্বান, আমরা কথা দিতে পারি, উত্তরপ্রদেশ, অসম দেখেছেন, আমাদের আনুন, আরো ভালো কিছু দেখতে পাবেন। মায়েরা 500 থেকে 1000-এর শাখা পলা বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে না, পরের মাসে 3000 ঢোকাবো। স্মার্ট মিটার লাগাতে দেব না। বসিরহাটে বিক্ষোভ হচ্ছে, ওটা ঐচ্ছিক। ওই ভিখারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে। সংঘাত পর্বে ভারতের বায়ুসেনা ঘাঁটিতে আঘাত আনার দাবি, কিন্তু পাকিস্তানের দাবি ফের একবার মিথ্যে প্রমাণিত হলো। স্যাটেলাইটে তোলা ছবির সামনে এনে তুলে ধরা হলো আসল সত্য। ভারতের বায়ুসেনা ঘাঁটিতে আঘাত আনা সুখোই SU-30 MKI যুদ্ধবিমান ধ্বংসের যে দাবি করেছিল পাকিস্তান, তা ভুল বলে ধরিয়ে দেওয়া হলো। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে অপারেশন সিন্দুর চালিয়ে ঢুকে পরপর জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত। আর সেই নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত পরিস্থিতি দেখা দেয়। ভারতের উপর প্রত্যাঘাত করতে এলে পাকিস্তানকে সমুচিত জবাব দেয় ভারতের সশস্ত্র বাহিনী। বিশেষজ্ঞ ডেমিয়ান সাইমন পাকিস্তানের সেই দাবি উড়িয়ে দিয়েছেন প্রমাণ সহকারে। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত পর্বের আগে মার্চে তোলা কিছু স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছেন তিনি, যাতে এই MiG-29 যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গিয়েছে আদমপুর ঘাঁটিতে। আর সেই ছবিতেও ওই কালো দাগ দেখা গিয়েছে। ডেমিয়ান জানান, কালো দাগগুলি আসলে ইঞ্জিন টেস্ট এরিয়া। পেহেলগাঁওয়ে হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অপারেশন সিন্দুর অভিযান চালায়, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের। সেখানে পরপর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করে দেয় ভারত। প্রায় শতাধিক জঙ্গির মৃত্যু হয়। এরপর পাকিস্তানের তরফে দাবি করা হয়, ভারতের 6টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে তারা। গোড়ায় সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও পরবর্তী ভারতীয় সেনার তরফে ক্ষয়ক্ষতি এবং গোড়ার দিকে কিছু ভুল ভ্রান্তির কথা মেনে নেওয়া হয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে এমনটা ঘটা স্বাভাবিক। ভারত পাকিস্তানের অনেক বেশি ক্ষতি করেছে বলেও জানানো হয়। পশ্চিমবঙ্গে সম্প্রতি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দলের মধ্যে এক চরম রাজনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, যা নারীদের প্রতি অশ্রাব্য মন্তব্য, শাব্দিক আক্রমণের মধ্যে থেকে আরও উত্থান লাভ করেছে। এই সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে খড়গপুরের একটি রাস্তা উদ্বোধন অনুষ্ঠান, যেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মহিলাদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার কারণে সমালোচনা করা হয়েছে। আর এই বিষয়টি আবারও একবার নতুন মোড় নিল যখন তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রীতি কারার এবং বৈশাখী সাহারা অভিযোগ করেন যে দিলীপ ঘোষ তাদের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করেছিলেন। এখানে যে বিষয়টি উঠে আসছে তা হলো দিলীপ ঘোষের মন্তব্যের সঙ্গে যুক্ত মহিলাদের অবমাননার বিষয়। তৃণমূল কর্মী প্রীতি কারার দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ জানানোর পাশাপাশি বিজেপি নেতৃত্বের প্রতি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, উনি তো স্বীকার করে নিয়েছিলেন যে মহিলাদের কুকথা বলেছেন। আমি বিজেপির কাছে অনুরোধ রাখবো, অবিলম্বে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার করা হোক। প্রসঙ্গত, মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য বা আচরণ যে শুধুমাত্র রাজনৈতিক হানাহানির জন্য হতে পারে না, এটি একটি বৃহত্তর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক নেতারা যখন শর্তহীনভাবে একে অপরের উপর আক্রমণ করে, তখন তা দেশের জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় এখনো মেলেনি আর্থিক সাহায্য। এলাহাবাদ হাইকোর্টের প্রশ্নের মুখে যোগী সরকার। গত 29শে জানুয়ারি মহাকুম্ভ চলাকালীন পদপিষ্টের ঘটনা ঘটে, বহু পুণ্যার্থীর মৃত্যু হয়। সেই ঘটনার পর আর্থিক সাহায্যের ঘোষণা করে উত্তরপ্রদেশের সরকার, কিন্তু 4 মাস পেরিয়ে গেলেও কোনো টাকা পাননি নিহতদের পরিবার। এই নিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হন এক ব্যক্তি। সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতিদের প্রশ্নের মুখোমুখি হন সরকারি আইনজীবী। 4 মাস পরেও সরকারের ঘোষণা করা আর্থিক সাহায্যের টাকা না পাওয়ায় এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন উদয় প্রতাপ সিং।
শুক্রবার সেই মামলার শুনানি হয় বিচারপতি সৌমিত্র দয়াল সিং এবং বিচারপতি সন্দীপ জৈনের অবকাশকালীন বেঞ্চে। শুনানি চলাকালীন বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন দুই বিচারপতির বেঞ্চ জানায়, সরকার যদি আর্থিক সাহায্য ঘোষণা করে তাহলে সেটা সময় মতো নিহতদের পরিবারের কাছে পৌঁছে দেওয়াটাই সরকারের কর্তব্য। এদিকে কুম্ভ মেলার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন দুই বিচারপতির বেঞ্চ। শুক্রবারের মামলার শুনানি শেষে রাজ্য সরকারকে একটি হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। কুম্ভ মেলা সংক্রান্ত দুর্ঘটনার হতাহতের সংখ্যা, আর্থিক সাহায্যের দাবির জন্য আবেদনের সংখ্যা এবং ক্ষতিগ্রস্তদের ন্যূনতম বিবরণ উল্লেখ করতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 18 জুলাই। ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়ালো এবার 6,000, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত 48 ঘন্টায় নতুন করে কোভিড পজিটিভ কেসের সংখ্যা 769 জন। বর্তমানে ভারতে কোভিড অ্যাক্টিভ রয়েছেন 6,133 জন। গত 24 ঘন্টায় নতুন করে 6 জনের মৃত্যু হয়েছে। কেরলে কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি, এরপরেই রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে কেরলে কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা 1950 জন, 2 জনের মৃত্যু হয়েছে। গুজরাটে কোভিড পজিটিভ কেসের সংখ্যা 822 জন, বাংলায় 693 জন। দিল্লিতে কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা 686, মহারাষ্ট্রে 595 জন এবং কর্ণাটকে 366 জন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।